প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 30, সকলকেই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন। বোধহয় সারা দেশেই কম বেশি মেঘলা এবং বৃষ্টিপাত হচ্ছে, আর্দ্র আবহাওয়া। তো তার ভেতরেই আমরা চলে এলাম, আমি চলে এলাম আড্ডা নিয়ে, নতুন আড্ডার পর্ব নিয়ে, নতুন অতিথি নিয়ে। সম্মানিত অতিথি হিসেবে আমার সাথে আছে একজন কবি, একজন বাউল শিল্পী, ডাক্তার অভিজিৎ মৃধা। তার সাথে অনেক অনেক গল্প করব, তার কবিতা এবং গানের মনোভাব জানবো। আর যেহেতু একজন ডাক্তারকে পেয়েছি, ডাক্তারি বিষয়ে আমরা হয়তো আলাপ করতে পারবো। তো শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন, আজকের যিনি সম্মানিত অতিথি আছেন তার কাছে কোনো ধরনের প্রশ্ন, জানতে চাওয়া, ভালো লাগা মন্দ লাগা থাকলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন, আমি তুলে ধরবো আজকের অতিথির কাছে। চলে যাচ্ছে আজকের অতিথির ছোট্ট একটা পরিচিতি পর্বে, তারপরে আমরা অতিথির মূল্যবান কথা শুনবো। ডাক্তার অভিজিৎ মৃধা একজন কবি ও চিকিৎসক। দক্ষিণবঙ্গের সুন্দরবন বিধৌত সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জন্মগ্রহণ করেন 1989 সালে। পিতামাতার কনিষ্ঠ সন্তান হিসেবে বেড়ে ওঠেন গ্রামেই। 2014 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। 2017 সালে বাংলাদেশ সিভিল সার্ভিস স্বাস্থ্য বিভাগে সরকারি চাকরিতে যোগদান করেন। বর্তমানে মেডিসিনের চিকিৎসক হিসেবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। যুক্ত আছেন বিভিন্ন অনলাইন ও অফলাইন সাহিত্য সাময়িকীর সাথে। চিকিৎসক হলেও পূর্ণরূপে যুক্ত আছেন কবিতা ও শিল্পের সাথে। সাহিত্য চর্চা ও লেখালেখি শুরু ছাত্রজীবন থেকেই। ডাক্তার অভিজিৎ যুক্ত ডাক্তার অভিজিৎ যুক্তি ও বিজ্ঞান মনস্ক কবিতা লিখতে চেয়েছেন। তার কবিতা শরীরে বিবিধ কুসংস্কারের বিরুদ্ধে উচ্চারণ রয়েছে রয়েছে বিবর্তনবাদ, জেনোটিক্স, ঈশ্বরকণা, কৃষ্ণ বিবর, মহাবিস্ফোরণ, প্ল্যান চ্যাট, সুপারনোভা ইত্যাদি বিজ্ঞানদীপ্ত শব্দাবলীর ব্যবহার। তার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ ও মানবিক। তিনি কবিতাকে শুধু শব্দের খেলা মনে করেন না, বরং এটি তার কাছে আত্মার মুক্তির পথ এবং সমাজ রাষ্ট্রের পরিবর্তনের হাতিয়ার। তার কবিতায় একাধারে দার্শনিকতা, সমাজবোধ ও আত্মমুক্তির অনুসন্ধান মিশে আছে। শ্রাবণ প্রকাশনী থেকে 2024 সালে তার প্রথম কবিতার বই বিচ্ছিন্ন নির্বাণদ্বীপ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি গান লেখেন, সুর করেন এবং নিজ হাতে দোতারা বাজিয়ে গানের সঙ্গ করেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। শ্রোতা দর্শক আপনারা যারা যুক্ত হয়ে গেছেন ইতোমধ্যেই, তো আপনারা অধীর আগ্রহে বসে আছেন আজকের সম্মানিত অতিথি ডাক্তার অভিজিৎ মৃধার কথা শুনবার জন্য। চলে যাচ্ছি তার কাছে। তো আজকের শ্রোতা দর্শকদের সাথে আপনার কুশল বিনিময় করুন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। দৈনিক আড্ডাবাজি পর্বে সঞ্চালক তানজিদ সৌরভকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। দৈনিক আড্ডাবাজি এবং এই আলোচনায় যারা দর্শক শ্রোতা আছেন, আশা করি তারাও আমাদের সাথে সময়টা উপভোগ করবেন। তো আমার পরিচয় ইতিমধ্যে আপনারা শুনেছেন, ফর্মাল পরিচয়, পেশাগত পরিচয় এবং সবকিছুর ঊর্ধ্বে একজন মানুষ। আর মানুষের যে গুণাবলী থাকতে হয় সেগুলো ধারণ করার চেষ্টা করছি। তো আমি এটুকু বলেই সঞ্চালকের কাছে ফিরে যাব। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তো যেহেতু আড্ডাবাজিতে এসেছে, আমাদের কিছু জানতে চাওয়া, ভালো লাগা আছে। ভালো লাগার ব্যাপার জানতে চাওয়া, মন্দ লাগা, বা আপনি কেন শিল্প সাহিত্য চর্চা করেন, কখন থেকে। তো আপনার এই যে শিল্প সাহিত্য বা গান নিয়ে কাজ করা, কবিতা লেখা, এই যে চর্চাটা, এটা কখন কিভাবে আর কি শুরুটা হলো? আমরা শুরুর গল্পটা একটু শুনি আর কি। শুরুর গল্প গান আর কবিতা দুইটা আলাদাভাবেই হয়েছে আর কি। তো প্রথমে আচ্ছা। আসলে আসছে কবিতা। হুম। কবিতার প্রতি ভালো লাগা বা কবিতা চর্চা করা, এটা আসছে বলা যায় ছাত্র জীবন থেকে। যখন হাই স্কুল লাইফ পড়াশোনা করি সে সময় শুধু কবিতা নয়, সে সময় তো সাহিত্য, বিভিন্ন গল্প উপন্যাস, এগুলোর প্রতিও বেশ ভালো লাগা ছিল। তো এরপরে মূলত আলাদা করে যে আকর্ষণটা তৈরি হয় কবিতার প্রতি, সেটা আসে 2006 সালের পর থেকে। যখন আসলে মাধ্যমিকের গণ্ডিটা বের হয়ে যায়,
পার হওয়ার পরে বিভিন্ন ধরনের সাহিত্যের সাথে পরিচয় হয়। তো সেখানে যেটা আমি বুঝতে পারি যে আধুনিক কবিতা যে সংস্করণ বা আগে থেকে যে কবিতাগুলো আছে সেই কবিতা একটা এক পৃষ্ঠার একটা লেখায় বা অল্প সময়ের একটা পড়ার মধ্যে দিয়ে সম্পূর্ণ নতুন এবং একটা পূর্ণাঙ্গ ফিলোসফি বা একটা দর্শন আমার কাছে চলে আসতেছে, যেটা আমি একটা গল্প পড়তে বা একটা উপন্যাস পড়ে একটা ফিলোসফি ধারণ করতেছি বা একটা শিখতেছি কিছু একটা, সেটা একটা কবিতা পড়ে যদি বোঝার মতো হয় আর কি কবিতাটা। সব কবিতা সেই সময় তো আসলে বোঝা যেত না, তো যেগুলো হ্যাঁ অনেক সময় ব্যাখ্যা করা থাকতো বিভিন্ন জায়গায় বা যারা পড়াতো আমাদের স্যাররা, সেসব জায়গা থেকে দেখলাম না কবিতার ভিতরেও অনেক কথা আছে। সাধারণ অর্থের ভিতরেও গভীর অর্থ আছে, সাধারণ জানার বাইরেও আরো অনেক কিছু আছে। এগুলো জানার পরে একটা আলাদা ভালো লাগা তৈরি হয়েছে। সেই ভালো লাগা থেকে চর্চার দিকে যাওয়া হয়। তবে লেখালেখি বলতে প্রথমে যে মানে লেখা প্রথম কবে আর কি কবিতা, লিখেছিলেন যে প্রথম একটা কবিতা আমি লিখলাম, মনে হলো আমিও হ্যাঁ, লিখবো? প্রথম আমার যেটা মনে পড়ে, যদিও প্রথম দিকের কোনো কবিতাই আমার সংরক্ষিত নেই, প্রথমে যে কবিতা আমি লিখছি সেটা আমার মনে পড়ে আমি যখন ক্লাস 8 এ ছিলাম, সেই সময় আমি একটা কবিতা লিখছিলাম। তো সেই কবিতাটা আমার যতটুকু মনে পড়ে যে সেটা জীবনানন্দ দাশ প্রভাব যুক্ত একটা কবিতা আমি লিখেছিলাম। সেই কবিতাটা আমার পরে হারিয়েও যায়, তখন কাগজ কলমে লিখে রাখা। তো হুম। মনে আছে সেই রকম যে আমার কি প্রভাব ছিল। যদিও আচ্ছা। জীবনানন্দ দাশের প্রভাব আমাদের সবসময় আছে বা থাকে, কিন্তু মূলত না সেটা আমি তো, আসলে সেটা তো অবশ্যই না। ফাঁকে কবিতা, আরেকটু জানি, সেটা হচ্ছে আপনার বাড়ি বা জন্মস্থান, জন্ম হয়েছে এবং বেড়ে উঠেছেন সাতক্ষীরায়, সুন্দরবন অধ্যুষিত এলাকা। তো সুন্দরবন কি আপনার মনে কোনো দাগ কেটেছে আপনার লেখায় বা শিল্প জীবনে, এই সুন্দরবনের প্রকৃতি? হ্যাঁ, কবিতা বা কবি জীবনে আসলে গ্রাম বা মফস্বল অথবা সুন্দরবন যেটাই বলে সবকিছুরই একটা প্রভাব পড়ে। তো শৈশবে যে গ্রাম বাংলার প্রকৃতি, সেটার প্রভাব কবিতায় ছিল এবং এখনো আছে। তবে ওই একচেটিয়া ভাবে নেই, আমি যেটা বলবো, কারণ শহরের জীবনের আচ্ছা। প্রভাবও কবিতায় প্রচন্ড ভাবে এখন আছে বা আসে। সেটা আর অস্বীকার করার উপায় নেই। তবে সেই সময় যখন শুরুর দিকে, সেই সময় গ্রাম বাংলার প্রকৃতির একটা প্রভাব খুব বেশি পরিমাণে ছিল এবং সেটা এখনো হুম। বহমান আছে কম বেশি। বহমান আছে। ওই যে কি বলে, জন্মস্থানকে বয়ে নিয়ে লন্ডন শহরেও যখন কবি বা একজন শিল্পী যায়, সে তার গ্রামকেই সাথে নিয়ে যায়, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, আর একটু জানি গানের একটা ব্যাপার আছে। আমি জানি গানটা আপনি লেখেন, সুর করেন। রিসেন্টলি আপনার একটা গানও বোধহয় প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেলে, আমার দেখার সৌভাগ্য হ্যাঁ। হয়েছে। তো এই গানের নেশাটা কখন কিভাবে পেয়ে বসলো আর? আচ্ছা, গানের বিষয়টা আসছে যদি অনেক পরে, মানে আমি গান লেখার ভিতরে গিয়েছি অনেক পরে, কিন্তু গানের সাথে আমি সংশ্লিষ্ট আরো আগে থেকে। এটা আসলে বলতে পারেন যে শিল্প সাহিত্যের প্রতি যে ভালো লাগা, সেখান থেকে গানের প্রতি ভালো লাগা। ছোট থেকে আসলে গান শেখার ইচ্ছা ছিল বা কালচারাল কোনো কিছু একটা পারফর্মার হওয়ার ইচ্ছা ছিল, সম্ভব হয়নি লেখাপড়ার চাপে। তো পরবর্তীতে আমি যখন মূলত মানে বাউল গান, লালন গান বা অন্যান্য মরমী যে গানগুলো আছে, এই গানগুলো যখন শুনি তখন আহ, আমি তো তার আগে থেকে অনেক কবিতা লিখি, কবিতার ফিলোসফি বুঝি, কিন্তু গানের মধ্যে দেখলাম প্রতিটা গানই হচ্ছে এক একটি উৎকৃষ্ট কবিতা এবং উল্টাভাবে প্রত্যেকটি উৎকৃষ্ট কবিতা এক একটি গান। আমি যখন এই অভেদটা পেলাম বা এই সাদৃশ্যটা পেলাম, তখন আমি গানগুলো, এই ধরনের গানগুলো বেশি শুনি এবং সেগুলো ব্যাখ্যা করে তার ভিতরে ফিলোসফিটা বের করার চেষ্টা করি। এবং দেখলাম যে লালন সাহেবের গান বা বাউল শাহ আব্দুল করিমের গান, ভব বাংলার গান, তাদের প্রত্যেকটা গানের ভিতরে একটা অন্তর্নিহিত দর্শন আছে, যেটা মানব জীবনকে একটা কোনো না কোনো শিক্ষা দেয়। তো এই ফিলোসফি আমার নিজস্ব মতবাদের সাথে মিলে যায় বা আমার এটা ভালো লাগে, সেজন্য আমি এগুলা ভাবতে ভাবতে আমি নিজেও লেখার চেষ্টা করি এবং এখন এই এই লেখালেখির গানের পর্বটা সেই আসছে সময়কালটা কি মনে কিশোর করেন। জীবনে নাকি যৌবনে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে, মানে এই হ্যাঁ, সময়কালটা হ্যাঁ, কখন? এটা আমি বলছি যে এইটা হচ্ছে
2020 সাল বা তারপর থেকে আমি গানের লেখার দিকে আমি ঢুকে যাই। তার আগে পর্যন্ত আমি ঝুঁকে কোনো যান। গান লিখিনি। তার আগে শুধু হ্যাঁ, হ্যাঁ। কবিতাই না, লিখতাম। আ তো আ গানটা মানে আসছে পরে আবার। এরকম এরকম আমরা কিন্তু দেখি যে লালনের গান সবচেয়ে যে আরকি দেশে বিদেশে সারা পৃথিবীতে গেয়ে বেরিয়েছেন। আমাদের শ্রদ্ধেয় শিল্পী সদ্য প্রয়াত, তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং শোক জ্ঞাপন করছি, ফরিদা পারভীন। তিনিও ১ম জীবনে এই ধরনের গান গাইতে চাননি। তার সাক্ষাৎকার থেকেই আমরা জেনেছি। কিন্তু তিনি যখন ডুব দিলেন শাইর সাগরে বা এই বাউল বা লোকজ এই আ দার্শনিক গানের ভেতরে, তিনি ওই ডুব থেকে আর বেরোতে পারেননি। গোটা জীবনই তার গান গেয়ে গিয়েছেন। তো যাই হোক, আমরা এই আলাপে যাবো, বাউল আলাপে। তার আগে আরেকটু আ কবিতা আরকি, বা কবিতা নিয়ে, যে এই কবিতা বা বাউল গানটা আপনি মোটামুটি একটা দীর্ঘদিন গান তো ৪-৫ বছর হয়েছে। তো কবিতা আপনি শৈশব কৈশোর থেকেই লিখছেন। তো এই পথটা পাড়ি দিতে, দিতে আপনার জীবনে অনেক সময় গিয়েছে, অনেক প্রেক্ষাপট বদলিয়েছে, কর্মজীবন, ব্যক্তিজীবন অনেক কিছু যুক্ত হয়েছে বা ছেড়ে গিয়েছে। তো শেষমেষ এখনো কিন্তু কবিতাটা রয়ে গেল। তো কখন উপলব্ধি করলেন যে না, আসলে জীবনে উত্থান পতন, ভালো মন্দ, পরিবর্তন যাই হোক না কেন, কবিতাতে কবিতাকেই সঙ্গ করে আরকি আমি বাকি গোটা জীবনটা পথ চলতে চাই। হ্যাঁ, এই উপলব্ধিটা আসলে ১ম থেকেই আমার মনে হয় ছিল এবং কম বেশি এই উপলব্ধিটা এখন স্থায়ী হয়েছে যে আসলে আমার সাথে কবিতা চলে বা কবিতার সাথে আমি চলি। মানে আচ্ছা। সেই আপনি মনে পড়ে বোধ কবিতায় যে হ্যাঁ, হ্যাঁ, মাথার ভেতরে কোনো এক বোধ কাজ করে। মাথার ভিতরে কোনো এক বোধ কাজ করে। আমি চলি সেও চলে সাথে, সাথে। হ্যাঁ, এই যে আমি চলি সাথে, সাথে কবিতাও চলে বা কবিতা যেখানে যায় আমাকেও সেখানে যেতে হয়। মনে করেন লেখার ব্যাপারটাও তাই। যখন কবিতা আমাকে তাড়া করে তখন আমাকে লিখতে হয়। সে যখন মাথার ভিতরে বসবাস করে তখন আমাকে লিখতে হয়। তো এটার আস্তে, আস্তে যখন আমি লেখার দিকে বা কবিতা চর্চার দিকে আরো বেশি মনোযোগী হলাম, তো তখন থেকে বুঝলাম যে এটাকে আমার সঙ্গে নিয়েই চলতে হবে এবং কম বেশি তার সাথেই থাকতে হবে এবং একটা কবি মানুষ বা কবি মনন আমাকে ধারণ করতে হবে এবং সেটা থেকে আর হয়তোবা রেহাই নেই, সেটা আমাকে নিতেই আচ্ছা, হবে। ফাঁকে আরেকটু জানি, মানে যেহেতু কবিতা আপনার সেই ছোটবেলা থেকেই টের পেয়েছেন বা একটু উঠতি বয়স থেকে উপলব্ধি করেছেন যে একে আসলে আমি ছাড়তে পারবো না, এর সাথেই থাকবে। তো কখনো কি মনে সেই বাসনা জেগেছে বা সেই সাহস করেছেন যে পেশা হিসেবেই আমি কবিতাকে নিতে চাই? আমরা কিন্তু দেখেছি অনেক কবি এরকম করেছে। আমাদের আ বিখ্যাত কবি আমাদের খুলনার বা দক্ষিণ অঞ্চলের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু অনেক চেষ্টা করেছেন আ কবিতাকেই তিনি পেশা হিসেবে নেবেন, আর কিছু করবেন না। এরকম কখনো কি মনে হয়েছে আপনার? এরকম মনে হয়নি। তার কারণ হচ্ছে কবিতাকে পেশা হিসেবে নিয়ে সফলভাবে কেউ কবিতা পেশাজীবী হয়েছেন এমন আমার জানা নাই বা আমাদের দেখা নেই। দেশের সেজন্য বাস্তবিকভাবে প্রেক্ষাপটে, হ্যাঁ। আসলে কবি হিসেবে আসলে জীবনযাপন করা মানে কবিতা দিয়েই ভরণ পোষণ বা সংসার চালানো এটা আসলে খুব কঠিন ব্যাপার বর্তমানে। আগে না, অতীতকালে হয়তো আবার অনেক কবিদের, না, এই অনেক সময় কবিদের সম্ভব ছিল। মতদর্শ এরকম দেখি যে কবি কোনো পেশা নয়, কবি হচ্ছে একটা ডাক। ঠিক আছে? এটা একটা ডাক, নেশার ঘোরের মতো ডাক। তো যাই হোক, আমরা আলাপচারিতা তো করব। দেখছি শ্রোতা দর্শকদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং মন্তব্য এসেছে। আমরা বোধহয় একটু চোখ বুলিয়ে আসি। আর আপনি একটু মনে, মনে প্রস্তুতি নিন। আমরা আপনার একটা কবিতা শুনবো। যেহেতু কবিতা আপনার চিরসঙ্গী হয়ে গেছে, আমৃত্যু সঙ্গী, আপনার ভাষ্য অনুযায়ী যা বুঝলাম। তো আপনার কবিতা শুনবো আপনার লেখা। তার আগে আমরা একটু মন্তব্য দেখে আসি। দেখছি তাপস চক্রবর্তী একজন নাট্যকার এবং একজন কবি। প্রিয় দাদা, তিনি লিখেছেন আছি দেখছি। অনেক ধন্যবাদ। তিনি আমার প্রতি আড্ডাবাজির সঙ্গী। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। এরপরে দেখছি অর্পণ মিস্ত্রি লিখেছে, দেখছি অনেক সুন্দর লাইভ। হাসান লিখেছে অভিজিৎ দাদা ভালোবাসা। দেখছি বাউল সুমন লিখেছে শুভেচ্ছা অহর্নিশি। অর্পণ মিস্ত্রি শুভেচ্ছা জানিয়েছে। বাউল সুমন ডাক্তার আমাদের অহংকার। আসলে ডাক্তার মানুষের অহংকার। যখন আর কোনো গত্যন্তর থাকে না, উপায়ান্তর, শেষমেশ ভরসা ডাক্তার। ডাক্তার সাহেব বাঁচান। তো যাই হোক, দেখছি রুকসানা হক সোনিয়া, খুলনার মানুষ, একজন আবৃত্তি শিল্পী, তিনি শুভেচ্ছা জানিয়েছেন। অর্পণ মিস্ত্রি আরো লিখেছে সুন্দর। আহ
বাউল সুমন লিখেছে ডাক্তার অভিজিতের লেখা কবিতাগুলো মন ছুঁয়ে যায়, অনেক ধন্যবাদ। তাবাসসুম লিখেছে ডাক্তার অভিজিৎ মৃধার লেখা গান কবিতা দারুণ হৃদয় স্পর্শী, অনেক ধন্যবাদ। মুকুট মেহেদী একজন আবৃত্তি শিল্পী, খুলনার মানুষ, তিনি লিখেছেন সুন্দর, ধন্যবাদ আপনাকে। সুমিত লিখেছেন শুভকামনা প্রিয় কবি, প্রিয় দাদা অভিজিৎ দা। আপনাকে আপনারা যারা মন্তব্য করেছেন, যাদেরকে পড়েছি বা আরো পরবর্তীতে পড়বো বা লাইভ অনুষ্ঠানে মন্তব্যগুলো সরে যায়, সকলকে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা, শুভেচ্ছা রইল। সাথেই থাকুন, শিল্প এবং শিল্পীর সাথে থাকুন, সুন্দর এবং সত্যের সাথে থাকুন। চলে যাচ্ছি আজকের অতিথি, সম্মানিত অতিথি অভিজিতের কাছে। তো কি কবিতা শোনাচ্ছেন প্রথমে আমাদের? কবিতা স্বর্ণকে আমি 1 মিনিট বলবো। সেটা হলো যে হ্যাঁ হ্যাঁ, এই বলুন যে বলুন, একটু আগে অবশ্যই। বাউল তত্ত্ব নিয়ে কথা হচ্ছিল বা বাউল গান নিয়ে, তো এই হুম। বাউল তত্ত্ব আসার পরেও এই ফিলোসফি কিন্তু আমার কবিতায়ও প্রভাবিত করেছে এবং কবিতার বিষয়বস্তুও কিন্তু বাউল তত্ত্ব, মানুষ তত্ত্ব বা গুরু তত্ত্ব এগুলো চলে আসছে। সেই দুইটা অঙ্গাঙ্গিক ভাবে আর কি জড়িত। আমি সেরকমই একটা কবিতা আবৃত্তি করবো, এই জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ, চলুন হলো চলুন। অন্তর্নিহিত ফিলোসফির যে ব্যাপার, যে লালনের গানে বলেছে যে কি যেন, যে তো কোনটা? মনের জাত মানুষের গেল? সনে, মনের মানুষের ও, মনের মানুষ, ও মিলন হবে কতদিনই, আমার মনের মিলন হবে। মানুষের সঙ্গে। এই যে মনের হ্যাঁ হ্যাঁ মানুষ, মানে এটা হচ্ছে নিজেকে চেনার জন্য বলা হয়েছে যে নিজের ভিতরে মানুষটাকে চিনতে হবে। তো তা সেরকমই তো আমার খুব প্রায় কবিতা অহরনিশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেকে শনাক্ত করো, শিরোনামটা। হ্যাঁ, চলুন। বারবার মনে হয় পৃথিবীতে কোনোদিন জন্মাতেই চাই নাই। বিদগ্ধ জ্যোৎস্না যেন অনন্ত মৃত্যুর মতো প্রতিভা। কত সহস্র সাম্রাজ্য বিলীন হলো সময় সমুদ্রে, তবু চন্দ্র শোভিত নদী রয়ে গেল। ধুলো হয়ে গেল মানুষের চিৎকার, বাতাসের পরিসমাপ্তিও দ্বার প্রান্তে। কে কাকে শনাক্ত করবে মানুষ বলে, অনর্থক নামকরণ কেবল। জড়ত্বের মতো নিশ্চলতা চিন্তার আমি বরাবরই জীবনের বিপরীতে চেতনা থাকার অপরাধে অপরাধ। কিভাবে নিজেকে শনাক্ত করি? বালি শিল্পের মতো মন ভেঙে যায় ভাব তরঙ্গে। যখন তখন বিদরিত শব্দ প্রবাহে ক্ষীণ হই, কেবলই একক হই, কেবলই দ্বিখণ্ডিত হই। মহাপ্রভুত্ব জেঁকে আছে নশ্বর চেতনা রাজ্যের আত্মায়। তাই নিয়ে যুদ্ধ, রোজার মতো অসহায় হয়ে। কাকে খুঁজে সে? না চিনে নিজেকে, না চিনে ষোড়শ বোম্বেতে, না চিনে দশম রসিকে। কিভাবে শনাক্ত করি নিজেকে? এটুকুই। বাহ বাহ বাহ, সুন্দর একটা সেই অনুসন্ধান, সেই অনুসন্ধান আমরা এখানেও আর কি দেখলাম। আপনি মানে কি বলে, কবিতা পড়ার আগে বা আবৃত্তি করবার আগে বলেছেন সেই গানের কথা, সেই যে আত্ম তত্ত্বকে খুঁজে বের করা বা নিজেকে চেনা, সে বিষয়টা আপনার কবিতাও দেখলাম, ভালো লাগলো। যেহেতু আপনি বাউলেই আছেন, মানে কথায় কথায় প্রসঙ্গে আপনার কাছ থেকে একটু জেনে নিই যে এই বাউল নিয়ে যে আপনি এত প্রভাবিত হলেন, ভাবছেন, কাজ করছেন বা জানবার চেষ্টা করছেন, তো আপনার কি মনে হলো যে বাউল গান বলতে আসলে আপনি কি বুঝলেন আর কি, আপনার জানাশোনা পড়া থেকে আসলে বাউল বিষয়টা কি? এই দার্শনিক জায়গা থেকে হোক বা অন্যান্য বাউল জায়গা থেকে হোক। বিষয়টা আসলে সংক্ষেপে বলা কঠিন, তবে তারপর আমি যতটুকু সময়ের মধ্যে পারি সেটা হলো একটু ধারণা দিই। সেটা হলো যে মানুষ তত্ত্বের মধ্যে লালন তত্ত্বে সবকিছুই বা লালন মতাদর্শ মধ্যে সবকিছু আলোচিত আছে। তার মধ্যে আমরা মানুষ তত্ত্ব, আমরা যেহেতু মানুষ নিয়ে কাজ করি, লিখি, এই মানুষ তত্ত্বের মধ্যে সাধারণত 4 ধরনের মানে স্তর, যারা সাধনা করেন বা কোনো কিছু পেতে চান। তো এই ধরনের মানুষদেরকে আসলে 4 ধরনের ভাগে ভাগ করা যায়। একটা হলো আউল, বাউল, নেড়া আর সাঁই। তার মধ্যে একটা প্রকার হচ্ছে আচ্ছা বাউল। তো আমরা যারা আসলে সাধারণ বিশ্বাসী মানুষ, সবাই আসলে আউল, মানে কিছুটা বিশৃঙ্খল, কিছুটা অনুসরণকারী, অন্ধ অনুকরণকারী, এরা হচ্ছে সবাই আউল।
আর তারপরে যারা হচ্ছে বাউল, তারা হচ্ছে আসলে জ্ঞানী, ধৈর্যশীল, ব্রহ্মচর্য পালন করেন এবং সঠিক সাধনাটা করেন, মেডিটেশনটা করেন। আর এর শব্দগত যে অর্থ, এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা আছে। বাউ থেকে, বাউ প্লাস মূল, বাউ মানে বাতাস, আর মূল মানে হচ্ছে অনুসন্ধান। মানে এটা হচ্ছে যারা নিজের নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারে ধ্যানের মাধ্যমে, তারা হচ্ছে বা বাউল। দমের সাধনা, যাকে হ্যাঁ, সহজিয়া দমের ভাষায় সাধনা, বোধহয় বলে দমের সাধনা। হ্যাঁ, দমের সাধনা। আরেকটা হচ্ছে বা প্লাস উল, এটাও একই অর্থ। বা মানে বাতাস, উল মানে অনুসন্ধান করা। তো এই বাতাসকে বলা হচ্ছে জগৎগুরু, মানে গুরুতত্ত্বের মধ্যে আবার এটা একটা গুরু, এক প্রকার জগৎগুরু, যে আমাকে বাঁচিয়ে রাখে, বাতাস। তো এই গুরুকে আসলে আমরা সন্ধান করি এবং আস্তে আস্তে সেই পরম গুরু বা সাই যেটাকে বলে, পরম গুরুর সাথে মিলিত হওয়া বা তার অনুসন্ধান পাওয়া। সেই মানে পরম গুরু আমাদের পরমাত্মার পৃথিবীর সাথে বাইরে তার। সব জায়গায়। হ্যাঁ। হ্যাঁ। হুম। তো বাউলরা হচ্ছে এক ধরনের সাধক, এবং বাউল তত্ত্বের যে কথা, সেটা যখন সুরে প্রকাশিত হয়, সেটাই আসলে বাউল গান হয়ে ওঠে। বাউল তত্ত্বের যে দর্শন, সেটা যখন গান আকারে আসে, সেটাই বাউল গান। তো এর মধ্যে অনেক কিছু আছে। তার মধ্যে এই বাউল গানের মধ্যে বা বাউল তত্ত্বের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা হলো মানুষ তত্ত্ব, মানুষকে নিয়ে, মানুষের ভালো কিছু নিয়ে যে গান, সেটাও বাউল গান। গুরু তত্ত্ব, গুরুকে নিয়ে বা গুরুর উপদেশ বাণী নিয়ে যে গান, সেটাও বাউল তত্ত্বের গান। তারপরে মনে করেন যে ভক্তি গান আছে, ভক্তি গীত, এগুলো বাউল তত্ত্বের গান। তো অনেক কিছু আছে। তো গুরুতত্ত্ব, আচ্ছা, মানুষ তত্ত্ব। আপনার এই ফাঁকে একটু জেনে জেনে আসি, কারণ আমার লালন সাহি, তাকে নিয়ে অনুষ্ঠান করতে গিয়ে বিভিন্ন যারা লালন গবেষক আছেন বা কাজ করছেন, শিউরিয়াতে রেগুলার যান কিংবা যান না, কিন্তু দীর্ঘদিন কাজ করেন, আহ, তাদের সাথেও বসে যা আর কি উপলব্ধি হয়েছে। তো আপনার যেহেতু বাউল তত্ত্ব নিয়ে বলছেন এবং কাজ করেন, লালন কি মূলত বাউল, কি বাউল না, আপনার কি মনে হয়? আমি যে চারটা স্টেজ বললাম, তার সর্বোচ্চ উপরের স্টেজ হচ্ছে সাই, যারা আচ্ছা, আচ্ছা। মানে সেই পরমাত্মার সাথে নিজেকে একীভূত করতে পেরেছে। তার মানে বাউল তারা থেকে হচ্ছে সাই। আরেকটা পর্যায়ে বললাম নাড়া, তারপরে হচ্ছে সাঁই। তার মানে উনি বাউল থেকে অনেক উপরের পর্যায়ে, লালন সাঁই, এবং ওনার আচ্ছা, অনেক আচ্ছা। শিষ্যই কিন্তু সাঁই, শুধু উনি একা না। ওনার পরবর্তীতে যারা হুম, শিষ্য, হুম। তারা অনেকেই সাঁই। তার মানে বাউল থেকে অনেক উপরে স্টেজ, আরো উপরে স্টেজ। আচ্ছা, এই কারণে বোধহয় তারা লালনকে বাউল ধরতে চায় না, আপনার কাছে আর কি না, বললাম, কারণ এটা নিয়ে যেমন বাউল গান বললে অনেকে সাঁইকে যেমন আমরা উপাসনা করি, যারা আউল বাউল, তারা হচ্ছে সাঁই বা প্রভু, তাকে অনুসরণ করে। হ্যাঁ, এই এই যেমন কি একজন বিখ্যাত মানুষ, তার কথা বলি, কালিকা দাস বাউলের একটা সাক্ষাৎকার দেখছিলাম। তো উনি সাক্ষাৎকারে কি কথায় কথায় বলছে যে কবিগুরু বা কবি রবীন্দ্রনাথের যে রবীন্দ্রসঙ্গীত, তো তার সঙ্গীতে তো একটা বাউলাঙ্গের গান আছে। তো হুম, বাউলাঙ্গের গানকে তিনি বলছেন যে কবিগুরু যদি বেঁচে থাকতেন, তাহলে আমি এর অবশ্যই ঘোর বিরোধী হতাম। আসলে বাউলাঙ্গের গান হয় না, বাউলাঙ্গে বিভিন্ন ধরনের সুর হয়, একরকমের সুর হয় না। ঠিক আছে, তো এখানে বাউলঙ্গের গানটা কিভাবে হয়, এরকম ব্যাপার, বিভিন্ন ব্যাপার থাকে আর কি, বিভিন্ন তর্ক থাকে। তো যাক, আমরা আস্তে আস্তে এগোবো সেই তর্কের দিকে। আমরা কি আর একটা কবিতা শুনবো কিনা, এরপরে আমরা বাউল নিয়ে কথা বলবো। তার আগে আপনার আর একটা কবিতা শুনে আসি। আচ্ছা। আমি আমার কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা পড়ি, বিচ্ছিন্ন নির্বাণ দিক থেকে। এটা হুম, মূলত চলুন। একটু বিজ্ঞান ভিত্তিক কবিতা। তো কবিতাটা নাম হচ্ছে অন্ধবিশ্বাস। হুম। সবকিছু সরে যায় ক্রমাগত দূরে, দূরে যায় দেবদেবী ঈশ্বর, দূরে যায় তিলোত্তমা সংকীর্ণ শহর, সামাজিক প্রথা, কলুষিত সংস্কার, অযাচিত বেদনা, করুণ যাতনা, কষ্ট মধুর সুরে, অবহেলা করি আলোকিত সমুদ্রের আহ্বান, জ্ঞানের তপস্যার উদ্বাহ আরম্ভ, মানুষের জন্য কিছু রেখে যাওয়ার বাসনায় আমিও তপস্যা করি, বিদ্রোহী হয়ে উঠি মন। পৃথিবীর শব্দ তরঙ্গে বেশ গোলযোগ চলছে,
কোথাও একটু স্বতঃস্ফূর্ত প্রেম নেই, প্রকৃতির বুকে একরাশ অস্বস্তি আজ, চারিদিকে জোর জবরদস্তি, হোক সে ধর্মে অথবা যৌনতায়, সবকিছু চাপিয়ে দেওয়া হয় এখানে, নাম, চিন্তা, বিশ্বাস, আচরণ, ঘৃণা। মানুষকে মানুষ হতে গেলে ঢেলে সাজাতে হবে তাদের বিশ্বাসের গাঁথনি, ফেলে দিতে হবে ভয়, ছুড়ে দিতে হবে প্রচলিত প্রথা, দুহাত ভরে টেনে নিতে হবে জ্ঞান, ভালোবাসা, যুক্তির পণ্য, খুলতে হবে প্রমাণের যাবতীয় দস্তাবেজ। অন্ধ চোখ তবু ভালো, অন্ধ বিশ্বাস সে তো বিষধর কণা, তেড়ে আসে নিরীহ সময়ের দিকে, সত্যের দিকে, পৃথিবীর বস্তুগত অগ্রগতির দিকে। বাহ! আরো একটা সুন্দর কবিতা শুনে আসলাম। তো শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যারা যুক্ত হয়েছেন আমার দৈনিক আড্ডাবাজি পর্ব 30-এ বা মাঝে মাঝে ঢু মেরে যাচ্ছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সকলের জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজকে অতিথি হিসেবে আমার আড্ডায় এসেছে একজন কবি, একজন আহ বাউল শিল্পী বলা যায়, বাউল শিল্পী, বাউল গান লেখেন বা লোকজ গান লেখেন, মরমী গান লেখেন, অভিজিৎ মৃধা। তার সাথে গল্প করছি, তার কবিতা শুনছি, তার গান ভাবনা শুনছি। তো আপনারা সাথেই থাকবেন। আর আজকের এই আয়োজন, শিল্পের কথা, শিল্পীর কথা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো যাই হোক, চলে যাচ্ছে আপনার কাছে। কবিতা শুনলাম, কবিতা শুনছি, আপনার কথা শুনছি, রাতও বাড়ছে, আরো অনেক কিছু জানবার আছে। যেহেতু বাউলে ছিলাম, ওখান থেকে একটু আসি যে এই যে লালন ও লালনের গান, কিংবা লালনের গানের যে দর্শন বা চিন্তা ভাবনা, এটা নিয়ে আপনার মূল্যায়ন বা আপনার জানাশোনা বা আপনার আলোচনা, এটা একটু জানতে চাই। আচ্ছা, এর আগে আমি একটু প্রাথমিক দু একটা কথা বলি, কারণ দর্শকদের সুবিধার জন্য, যে আমাদের যে চিন্তার জগৎটা বা দর্শনগত জায়গাটা, এর মধ্যে অনেকগুলো স্তর আছে। তার মধ্যে আমরা আসলে সবাই কম বেশি যুক্তিবাদী, সবাই কম বেশি সংশয়বাদী। এই দুইটা আমরা সবাই কম বেশি। তো অবচেতন ভাবে বা সচেতন ভাবে আমরা কিন্তু যুক্তিবাদী বা সংশয়বাদী। তো যখন আমরা পড়াশোনা করতে থাকি বা আমাদের জ্ঞানগত উপলব্ধি বাড়ে, তখন কিন্তু আমরা আমাদের সংশয়গুলোর জবাব পাই, উত্তর পাই, এবং যেগুলো আসলে আবিষ্কৃত হয়নি, সেটা দর্শনগত অথবা বৈজ্ঞানিক, সেগুলোর উত্তর আমরা পাই না। যখন না পাই, তখন আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে যে এই উত্তরগুলো আমরা আসলে পাবো কিনা। যদি না পাই, তাহলে কিভাবে পাওয়া সম্ভব বা এগুলোর কারণ কি। এই কারণগুলোর মধ্যে আমরা কয়েকটা অবস্থানে নিতে পারি। একটা অবস্থান যে এই কারণটা আমার জানা নেই বা আমাদের জানা নেই, মানুষের জানা নেই, কিন্তু কারণটা ভবিষ্যতে জানা যেতেও পারে। যখন জানা যাবে তখন কারণটা বা উত্তরটা আমি জানবো বা আমরা জানবো। কিন্তু আবার একটা অংশ আছে যারা মনে করেন যে কারণটা জানা নেই, কিন্তু কারণটা কেন সেটা আমরা অনুমান বা ধারণা বা বিশ্বাস করে নিই, যে এই কারণটার জন্য আমি এই বিশ্বাসে। তো তারা বিশ্বাসী দিকে চলে যায়। আরেকটা তখন আসে যারা নিরপেক্ষ এবং নিরুত্তর, তারা আসে আসলে অজ্ঞেয়বাদী। অজ্ঞেয়বাদী, আমি জানি না, এইটুকুই আমার শেষ মন্তব্য। কিন্তু এটা কেন জানি না বা এটার উত্তর কি, এই বিষয়ে আমার মন্তব্য নেই। অজ্ঞেয়বাদী। হুম। তো এই যে লালন দর্শন, আমি যতটুকু পড়ছি, পড়ালেখা করছি বা গানগুলা নিয়ে আমি বিশ্লেষণ করছি, লালন তত্ত্ব ভেদ যেটাকে বলে, তাতে আমার মনে হয়েছে ওনার সামগ্রিক দর্শনটাকে একটা কথায় বললে আমি বলবো অজ্ঞেয়বাদী দর্শন। অজ্ঞেয়বাদী দর্শন মানে উনি খুঁজছেন, নিজে উনি সাই, মানে পরম গুরু, তিনি কিন্তু তার ভিতরে এবং মহাবিশ্বের যে রহস্য, শক্তি, সবকিছু উনি সার্চ করছেন, অনুসন্ধান করছেন, অনুসন্ধান করে নিজের আত্মোপলব্ধির কাছে ফিরে আসছে। এবং অনেক কিছু উত্তর জিজ্ঞাসা তার কাছে নেই। এবং মূলত এই সবকিছু মিলে যে ফিলোসফি বা দর্শন, সেটা আমার কাছে মনে হয়েছে অজ্ঞেয়বাদী দর্শন। লালন দর্শনটাকে অজ্ঞেয়বাদী হুম। দর্শন মনে হয়েছে। এখন তার অনেক গানে শুনে মনে হতে পারে এটা একটি বিশ্বাসী গান, রিলিজিয়াস সং, কিন্তু এগুলোর ভেদ যদি ভাঙা হয়, তাহলে দেখা যাবে না, এগুলোর মধ্যে অনেক জিজ্ঞাসা আছে তার।
প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর আসলে আমাদের কারো কাছে নেই। তবে উনি ওনার অবস্থান যে উনি জানেন না বা এটা হচ্ছে অজ্ঞেয়বাদী, এটা আমরা সবাই স্বীকার করতে বাধ্য যে অনেক কিছুর উত্তর আমাদের কাছে নেই। তো মোটা দাগে কথা হচ্ছে এই। আর এখানে আরো কিছু দর্শন আছে, মানুষ তত্ত্ব, মানব ধর্ম যেটাকে বলে আমরা, যে শুধু মানুষ হিসেবে যে পজিটিভ বা গুণাবলী সেইগুলাই হচ্ছে আসলে মানুষ ধর্ম। তো এই গানে এইগুলো ফুটে উঠছে যে মানুষকে উপকার করো, পৃথিবীকে উপকার করো, এগুলো ভালো গুরুতত্ত্বের থাকো, গানে। সুন্দর থাকো, প্রেমময় থাকো এবং প্রেমময়। নিজের সকল অন্ধত্ব দূর করে আলোর পথে হাঁটো। বোধহয় হ্যাঁ, এটাই সার কথা আর কি। তো যাই হোক, মোটামুটি একটা ধারণা পেলাম। আর যেহেতু লালন বা বাউল বা এরকম তত্ত্ব নিয়ে তো আসলে আধা ঘন্টা 1 ঘন্টায় হয় না, এরকম ঘন্টাকে ঘন্টা আলোচনা করলেও এর যে ব্যাপ্তি বা বিস্তৃতি অনেক বইকে সময় বই লাগে। মানুষ শিখে যাচ্ছে। হ্যাঁ, 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 তবু শেষ হচ্ছে না। তারপরে আমরা মোটামুটি একটা সারাংশ বা একটা জায়গায় আড্ডা দিচ্ছি, কথা বলে যাওয়ার চেষ্টা করছি। অফলাইনে হলে হয়তো দুজনে মিলে বলতাম যে চলেন সারা রাত বসে আমরা আড্ডা দিই। তো অনলাইন যেহেতু কিছু বাধ্যবাধকতা থাকে, এখন আমরা ভাবে ছিলাম, তত্ত্বে ছিলাম, রসে ছিলাম, আনন্দে ছিলাম। এখন একটু পার্থিব জগৎ নিয়ে কথা বলি আপনার পেশার জায়গা থেকে, যে আপনি একজন সরকারি মেডিকেল অবশ্যই। কলেজ হাসপাতালের একজন ডাক্তার। আপনার অসংখ্য রোগীকে ফেস করতে হয়, শত শত হাজার হাজার প্রত্যেকদিন শত শত রোগীকে আপনার ভিজিট করতে হয়, দেখতে হয়। তো আমাদের দেশের এই যে চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমাদের, এটা আপনিও বোধহয় অস্বীকার করবেন না, আমরা যারা রোগী বা আমরা যারা সরকারি কোনো হসপিটালে সেবা নিতে যাই, সেবাটা সেরকম পাই না। কিংবা সরকারি বড় বড় হাসপাতালে দেখা যায় রোগীরা বাইরে পড়ে থাকে, জায়গার সংকুলন নেই, অনেক সময় ডাক্তার নেই, সেবিকা নেই, কখনো অবহেলার ব্যাপার থাকে, কখনো লেনদেনের ব্যাপার থাকে টেবিলের নিচে, কখনো লবিং এর ব্যাপার থাকে। এই ব্যাপারগুলো আপনার চোখের সামনে সবসময় ঘটে। তো এই যে চিকিৎসা খাতের এক হচ্ছে, মানে এই ব্যবস্থাটা আসলে কেন, আহ এটা আপনার দৃষ্টিতে জানতে চাই, যতটুকু আপনি আর কি জানেন বা বলতে চান। আচ্ছা, আমি তার একটু এই কথার আগে আমি বলবো যে আসলে একটা সিস্টেম, সেটা স্বাস্থ্য বিভাগ হোক বা অন্য যে কোনো বিভাগ হোক, সেটা কিভাবে চলবে সেটা নির্ভর করে সেখানে যারা আছে দায়িত্বে, সেবাদাতা এবং সেবা গ্রহীতা, তারা কেমন তাদের উপরে নির্ভর করে। এখন আমরা আমাদের দেশে বা উপমহাদেশে যে সংস্কৃতি, যে মানসিকতা এবং যে কালচার নিয়ে বেড়ে উঠছি, সেই হিসেবে এখানে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে অনেক ফারাক। তার মানে আপনি যখন হাঁড়ির একটা ভাত চাপবেন, তখন বুঝতে পারবেন সমগ্র হাঁড়িতে কি অবস্থা, ভাতটা হুম। সিদ্ধ হয়েছে কি হয়নি। এখন আপনি হ্যাঁ, মানে মনে যে করেন রাঁধুনি সে এটা, বুঝবে আর কি, যে রাঁধুনি। এটাই আপনি উদাহরণ হিসেবে বলতে পারেন যে সিনারিওটা বললেন যে হুম। স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে বা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। যদি এই হুম। কথাটা আমি আহ, ধরলাম যে হ্যাঁ এটাই ঠিক কথা এবং এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, তাহলে আমাকে বলতে হয় যে আসলে আমাদের দেশে কোনো সেক্টরে, কোনো জায়গায় আসলে মানুষ হয়তো কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না সে যতটুকু চায়। প্রত্যেকটা অফিস হুম। আদালত হোক, সরকারি অফিস, আধা সরকারি এবং বেসরকারি, আমার মনে হয় সবাই সন্তুষ্ট না সেবা পাওয়া নিয়ে। আর এই সন্তুষ্ট না হওয়ার পিছনে যে সেবা গ্রহীতারও যে দোষ নাই বা দায় নেই তা কিন্তু না। এটা আসলে কালচারাল একটা ব্যাপার হয়ে গেছে। যে আমরা একটা আগে কথা শুনতাম যে ঘুষ দাতা এবং গ্রহীতা উভয় সমান অপরাধ অপরাধ। উভয় সমান অপরাধী, হ্যাঁ। এখন হ্যাঁ, কিন্তু আমি যখন বলবো যে ঘুষ যখন একটা লেনদেন হচ্ছে শুধু ঘুষদাতাই অপরাধী, তখন ঘুষ গ্রহীতাই অপরাধী। তাহলে যে ঘুষ দিয়েছে তার অপরাধটাকে আড়াল করে সেই কালচার, সেই সংস্কৃতিকে আমি বহমান রাখছি। এই এই জন্য আচ্ছা, এই এটা। যে সেবা হুম। পাচ্ছে না, এর পেছনে অনেক কারণ আছে। এবার আমি ধরে নিলাম যে কালচারাল একটা ব্যাপার আছে, যে আমরা জাতিগতভাবে আসলে অতটা নৈতিক না। তো অনৈতিকতা হচ্ছে এখানে যারা চিকিৎসক এবং সেবা গ্রহীতা সবাই আমাদের এই সমাজ থেকে বেড়ে উঠছে, যে সমাজের ফিলোসফি দর্শনটা অতটা নৈতিক না, সেজন্য এখানে নৈতিক না, অনিয়ম। হ্যাঁ। তো
2 নাম্বার না হচ্ছে বুঝছি ব্যাপার। হুম 2 নাম্বার কারণটা আমি বলেন। বলি, এখনো আসল কারণেই যাইতে পারি। সেটা হলো আমাদের বলেন বলেন। দেশের জনসংখ্যা 17 কোটি জনসংখ্যা এখন। 17 কোটি জনসংখ্যার জন্য যে চিকিৎসা ফ্যাসিলিটি থাকা দরকার, আমার মনে হয় সেই ফ্যাসিলিটি এখনো আমাদের তৈরি করা সম্ভব হয়নি। সেটা মানে আপনি বললেন যে এত রোগী ফ্লোরে থাকে, রোগীরা অনেকে বেড পায় না। তো মনে করেন যে আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি যে আমার ওয়ার্ডে বা হাসপাতালে আমি যতটুকু দায়িত্ব, সেখানে হয়তো বেড আছে 30 থেকে 40টা, কিন্তু রোগী ভর্তি হয় ধরেন 240টা, হ্যাঁ, বা 200টা। তো এই যে বেডের বাইরে যে আরো এক্সট্রা 3-4 জন রোগী আসতেছে, তাদের জন্য যে ফ্যাসিলিটি দিতে পারবে সমানভাবে সরকার বা আমরা যারা আছে এই দায়িত্বে, এটা আসলে বাস্তবিকভাবে সম্ভব না। সেই অনুযায়ী বাজেটের ব্যাপার আছে, স্টাফের ব্যাপার আছে, ওষুধপত্রের ব্যাপার আছে। তো মনে করেন যে যদি একটা নিয়ম আমি চালু করতে পারি যে আমার যতটুকু বেড আছে এর বাইরে আমি রোগী ভর্তি নিতে পারবো না, সেটাও বাস্তবিকভাবে কিন্তু সম্ভব না। তাহলে কিন্তু সম্ভব নয় আপনার না। সেবার মানটা আমি অটোমেটিক তাকে অটোমেটিক একটু বেড়ে যাবে। একটু ইন্টারাপ্ট করি যে আপনি বললেন যে বাজেটের ব্যাপারটা। হ্যাঁ, আমাদের দেশ ছোট, বাজেট কম, কিন্তু তারপরও বাজেট যা হয় তা কি প্রায়োগিক অর্থে প্রয়োগ হয় বাস্তবে মানে স্বাস্থ্য খাতে, নাকি সেখান থেকেও কিছু এদিক সেদিক হয়ে লামসাম কিছু গিয়ে পৌঁছায় আর কি প্রায়োগিক ভাবে প্রয়োগ হয় আর বাজেট কি মাঠে? সম্পূর্ণরূপে কার্যকর হয় কিনা, এই এই উত্তরটা আসলে আমার পর্যায় থেকে দেওয়া উচিত না বা আমার অসম্ভব। জানা সম্ভব না। তবে হ্যাঁ আমার হ্যাঁ। যেটা মনে হয় যে বাজেট, কেন্দ্রীয় বাজেট এখানে যেভাবেই প্রয়োগ বা খরচ হচ্ছে, প্রত্যেকটা জায়গায় ঠিক একইভাবেই খরচ হচ্ছে। সেটা আচ্ছা সঠিক আচ্ছা। হোক আর বেঠিক হোক, আমার মনে হয় আচ্ছা, আর একটা এটুকুতে গুরুত্বপূর্ণ দেওয়া। বিষয় মানে জনতা সহ সবার মনে কিংবা আমার মনে, যারা আমরা সাধারণ, আমাদের মনে প্রশ্ন জাগেই যে আমরা যে দেখি ডাক্তার যে ওষুধগুলো লেখে, অধিকাংশ প্রাইভেট সেক্টর হোক, হয়তো আমি কোথাও প্রাইভেট কাউকে দেখাতে গিয়েছি কিংবা সরকারি হসপিটালে, যে ওষুধ লেখার ব্যাপারে এই যে বিভিন্ন কোম্পানির ওটা খেতেই হবে, এটা না খেলে হবে না। আমরা হয়তো যদি বহির্বিশ্বের দিকে তাকাই, আমরা ভালো মন্দ জাজ করছি না, কিন্তু তারা কিন্তু যে মানে যে অসুখ বা যে রোগের জন্য যে গ্রুপের ওষুধটা দরকার ওই গ্রুপটা লিখে দেয়, তুমি এবার যে কোম্পানির খুশি খাও। এই যে স্পেসিফিকলি কোম্পানি লিখে দেওয়া এবং এটাই খেতে হবে, আমরা যেহেতু কম জানি আমরা গিয়ে ওটাই খাই, মানে এটার কারণ বা এটা নিয়ে আপনার বক্তব্যটা কি হবে আর কি? এটা নিয়ে আমার বক্তব্য হচ্ছে যে চিকিৎসার ক্ষেত্রে আমার মনে হয় একজন চিকিৎসক যে মানে যার কাছ থেকে আপনি চিকিৎসা হুম নিচ্ছেন, তার প্রতি আস্থা হুম। বা বিশ্বাস রাখাটা ভালো। আপনি এই বিশ্বাসটা আচ্ছা। যখন, কারণ আমার মতে সেই আপনার জন্য সবচাইতে মানবিক এবং উপকারী হবে। আপনি যখন এই সিস্টেমটা তুলে জেনেরিক সিস্টেমটা করবেন, যে জেনেরিকে দেখেন যে আপনি বাইরে থেকে কিনে নেবেন, তখন আপনার চিকিৎসার যে আস্থা সেটা চলে যাবে একজন ওষুধ বিক্রেতার হাতে, অথবা যে কোনো ওষুধ কোম্পানির কাছে চলে যাবে, এবং তারা আপনার জন্য না না, এই কতটুকু প্রশ্নটা আসার না, এই প্রশ্নটা আসার এটা আরেকটু এটা কারণ নিয়ে আছে, আমার কারণ আমরা সন্দেহ দেখি আছে। শত শত রিপ্রেজেন্টেটিভ মানে ওষুধ কোম্পানির, তারা কিন্তু সরকারি হসপিটালে কিংবা পার্সোনাল যেখানে দেখে তারা বসে থাকে হচ্ছে ডাক্তারকে কিভাবে তার কোম্পানির ওষুধটা লেখানো যায়। এখন এর সাথে এর কি কোনো আহ মানে যুক্ত বা মানে এর সাথে এর কোনো সংযুক্ত আছে কি, সংযুক্তি? এটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে মনে হয় যে সিস্টেম আছে, এটাই এখনো মঙ্গলজনক। এই সিস্টেমটা ভেঙে পড়লে আরো হুম। স্বাস্থ্যের অবনতি হবে। তার কারণ হচ্ছে আচ্ছা আমাদের দেশে প্রায় আমার জানা মতে 250-র বেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, এবং যাদের ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত অনুমোদিত ঔষধ। আচ্ছা। So, অনুমোদিত ঔষধকে আপনি বা আমি সাবস্ট্যান্ডার্ড বা কোয়ালিটিহীন এটা বলার অধিকার রাখি না। তাহলে এটা কিন্তু তারা না। আমাকে বা আপনাকে মানহানির মামলা করে দিবে, এবং সেটা আপনাকে হ্যাঁ ক্ষতিপূরণ হ্যাঁ দিতে হ্যাঁ। হবে, না, তুমি প্রমাণ কেন না করতে জেনে হবে। শুনে তুমি কেন করলা? হ্যাঁ, হ্যাঁ, তুমি হ্যাঁ। সার্টিফাইড জিনিস কেন তো ই এটা করলে না বলারও সেটা যেমন বলছি না। সুযোগ নেই হ্যাঁ যে হ্যাঁ। তাদের কোনো ঔষধই খারাপ, এটা যেহেতু অনুমোদন প্রাপ্ত কোনো ঔষধই খারাপ না,
সমান মানে। তবে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সে আমরা চেষ্টা করি যে যেগুলো বিদেশে রপ্তানি হচ্ছে টপ যে যাদের আছে সেরকম কিছু প্যারামিটার থাকে, সেই প্যারামিটার দেখে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তখন এটা লিখতে হয় আর কি। এইটা হ্যাঁ, আমরা অনেক সংকটের কথা শুনলাম, ভালো। যেহেতু সময়ের একটু সংক্ষেপণ আছে, আমরা একটু এবার উত্তরণের কথা শুনি। আসলে এই যে টুকিটাকি ছোট ছোট যে ঝামেলা বা এই চিকিৎসা খাতকে কি ধরনের, আপনি একজন ডাক্তার হিসেবে যতদূর আপনার জানাশোনা বোঝা আছে, বা বলতে চান যে এটার উত্তরণের জন্য আমরা কি কি করতে পারি। আর সাথে আর একটা বিষয় আমি যুক্ত করতে চাই, আমরা কিন্তু অনেকেই দেখি গ্রামগঞ্জ মফস্বল এমনকি শহরেও দেখি, আমার কোনো ধরনের একটা রোগ হয়েছে, সর্দি কাশি ছোট বড়, আমরা দৌড়ে দৌড়ে গিয়ে ফার্মেসি থেকে দোকানদারকে বলি যে ভাই আমার এই সমস্যা হয়েছে, কি খাবো, একটু ওষুধ দাও তো, বা ওষুধ দেন তো। তো এই ব্যাপারে, এই দুটো ব্যাপার নিয়ে আপনি একটু যদি সংক্ষেপে আলোচনা করেন। উত্তরণের জন্য আসলে মানে যেগুলো করা উচিত সেগুলো করা অনেক কঠিন। আর আমাদের যে বাস্তবতা, ভূ রাজনৈতিক ব্যাপার, কালচারাল ব্যাপার আছে, এগুলো ব্যাপারে অনেক কিছু বাধা আছে, যে কারণে সহজেই এই স্বাস্থ্যখাতের সমস্যাগুলা, বা শুধু স্বাস্থ্যখাত না, যত ধরনের সমস্যা আছে দেশে সবকিছু সমাধান করা অনেক কঠিন। আর আপনি বললেন যে এজন্য বিস্তারিত গেলাম না, একটা বললেন যে ওষুধে হুম, হুম। গেলেই যে আপনার ওষুধ দিয়ে দিচ্ছে ডাক্তার ছাড়া, প্রেসক্রিপশন ছাড়া, অ্যান্টিবায়োটিক, জ্বরের ওষুধ, গ্যাসের ওষুধ। এটা আসলে একটাই আমার কাছে উত্তর মনে হয় সবকিছু ঘুরে ফিরে, যে আমাদের দেশের জনসংখ্যা বেশি এবং মানুষের জীবনের দাম খুবই কম। এখানে সহজেই কিন্তু জীবন পাওয়া যায় বা মানুষ পাওয়া যায়। আপনি একটা মিছিল করতে চাইবেন যে আমার একটা মিছিল দরকার, শোভাযাত্রা দরকার, আমার 100 মানুষ দরকার, আপনি খুব কম পয়সা খরচ করে আপনি একটা মিছিল অ্যারেঞ্জ করতে পারবেন। কারণ এবং সেই মিছিলে যদি 2-4 জন মারাও যায় তবুও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এখানে জীবনের দাম খুবই কম। তো যে দেশে বা যে জায়গায় জীবনের দাম সবচেয়ে কম, সে জায়গায় তো আপনি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খেলে কোনো অসুবিধা নেই। আপনি মনে করেন যে আসলে বিষযুক্ত না, না, সবজি খাইলে আপনার কোনো সমস্যা নেই। উদাহরণ, হ্যাঁ আপনার তো উদাহরণ জনসংখ্যা যদি কম পোক্ত হতো, এবং ভালো প্রাণের লেগেছে। মূল্য, জীবনের মূল্যটা বাড়তো, তখন মানুষ অনেক সাবধান হয়ে যেত, সবকিছুই কিন্তু গোছানো হতো। তো আমাদের অধিক জনসংখ্যার চাপে কিন্তু সবকিছু ম্যানেজ করা হ্যাঁ, হ্যাঁ, সম্ভব না আপনার, মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, না এই অতিরিক্ত আসলে জনসংখ্যা এবং তুলনামূলক সেই হারে আমাদের সম্পদের অপ্রতুলতা, অপ্রতুল, মানে মানে কি বলে, অল্প আর কি। তো সংকটের কারণে বোধহয় ব্যালেন্সটা করতে আহ, ঝামেলা হয়। তবে আশা করি সবকিছু ছাপিয়ে আমরা সুদিনের মুখ দেখবো, আমরাও মানুষের মতো মানুষ হয়ে উঠবো। সবার আগে মানুষের প্রাণটাই আমাদের কাছে মুখ্য হয়ে উঠবে। সম্পদ তো আসবে যাবে, প্রাণ গেলে তো আর প্রাণ পাওয়া যায় না। এটা আপনি একজন ডাক্তার হিসেবে আরো ভালো জানেন, আপনার হাতে কত অসংখ্য রুগী প্রাণ যাচ্ছে, যে প্রাণটা আসলে গেলেই আর পাওয়া যায় না। এটা ফু দিয়েও আনা যায় না। খুব একটা অদ্ভুত ব্যাপার। তো যাক, অনেক এইসব আমাদের সমাজের বাস্তবতা নিয়ে আমরা আলাপ করলাম। আমরা একটু অন্য কবিতার আঙ্গিকে ফিরবো। ফেরার আগে ছোট করে বলতে চাই, দৈনিক আড্ডাবাজি পর্ব 30 আপনারা যে যেখান থেকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। সাথে আজকে অতিথি হিসেবে আছে একজন সম্মানিত ডাক্তার এবং কবি, একজন বাউল মনস্ক, বাউল শিল্পী বা গীতিকার, ডক্টর অভিজিৎ মৃধা। তার সাথে কথা বলছি, তার মনোভাব শুনছি, আমাদের ভেতরের প্রশ্নগুলো তুলে ধরবার চেষ্টা করছি। তো এবার এ পর্যায়ে আপনার একটু কবিতা শুনতে চাই। কবিতা, বা আপনি যদি আপনার হাতের কাছে দোতরা থাকে কিংবা আমাদের গান শোনানোর দু চার কুলি শোনাতে চান, আমরা শুনতে চাই আর কি, যদি আপনার সুযোগ থাকে। তো তাহলে গানে যেতে চাই, না হলে আমি কবিতা তো শুনবো। মূলত গীতিকার, মানে গান লিখি, সুর করার চেষ্টা আচ্ছা, করি, আচ্ছা। কিন্তু গাওয়া হুম। জিনিসটা এখনো হয়ে ওঠেনি। ওটা শেখার পর্যায়ে আছে, একসময় ওটাও হবে। আচ্ছা, আচ্ছা। আর বাসায় আসলে আচ্ছা, এখন মানে বাজানোর মতো পরিবেশ নেই আপাতত, তো পরিবেশ নেই। আবৃত্তি করাটাই মনে হয় ভালো। হ্যাঁ, হ্যাঁ, চলুন তাহলে আর একটা কবিতা শুনি। আচ্ছা, আমি আমার কাব্যগ্রন্থ থেকেই কবিতা পাঠ করি। হ্যাঁ। আমার কাব্যগ্রন্থের শেষ কবিতাটা, লাস্ট যে কবিতাটা আছে ওটাই আমি পাঠ করছি। কবিতার নাম সশস্ত্র রোদ। সকালের সশস্ত্র রোদ
রক্তচক্ষু হুঙ্কারে পুড়িয়ে দিচ্ছে বিবেকের ঘর। পৃথিবীর সৈনিক আমি, জ্ঞান সূর্যের আদেশ শিরোধার্য করে নিজেকে শুদ্ধ করি, ভেঙে গড়ি হৃদয়ের স্বর। নাগরিক সুবিধায় চলমান মানুষের বিবেককে রক্তচক্ষু দেখানোর সাহস সহস্র সূর্যেরও নেই। এখানে মানুষেরাই মানুষের বিরুদ্ধে যায়, ধর্মে কর্মে দর্শনে ও চিন্তায়। আকাশ ও মরুভূমির প্রতিপক্ষ সূর্য তীব্র দহনে জ্বালিয়েছে সব তৃণ, সেখানে নেই চিন্তার কোনো বাছবিচার। দৃষ্টের সম্মুখে রোদ ও হত্যার উৎসব, সংক্রমণের গতিশীল থাবা, অসহ্য হিংস্র অজ্ঞানতার সূর্য শান্তির জ্ঞানালোক গভীর হতে দেয় না, নিবিড় ও নিরেট হতে দেয় না। কাল্পনিক হালখাতার হিসেব কষে হয়ে যায় তথাকথিত মানুষের দিনের আলোর সর্বোত্তম ব্যবহার। সেই দুর্বিষহ রোদ আলো বাটোয়ারা করে পৃথিবীতে আত্মতৃপ্তি রাখিনি আমি। কে বলবে এই আধারে আমি নিজেই নিজের ত্রাতা? সম্মিলিত বিবেকের পতনে কে বলবে আমি এনেছি বার্তা? আরো একটা সুন্দর কবিতা আমরা শুনলাম। অনেক ধন্যবাদ কবিতা শোনাবার জন্য। আমরা যেহেতু গুটি গুটি পায়ে আজকের আয়োজনের শেষের দিকে যাচ্ছি, শেষে ছোট ছোট করে একটু জানতে চাই, এই যে কবিতা বা শিল্প সাহিত্য আপনি চর্চা করেন বা অন্যরা চর্চা করার চেষ্টা করে, আমিও শিল্প সাহিত্যের লোকজনের সাথে থাকার চেষ্টা করি। আসলে এই কবিতা, এই গান আসলে ব্যক্তি জীবনে বা সমাজ জীবনে, পরিবার জীবনে মানে কি ধরনের প্রভাব ফেলে বলে আপনি মনে করেন? আসলে এই কথার উত্তর দীর্ঘ উত্তর, কিন্তু আমি যদি সংক্ষেপে বলি সেটা হলো, প্রভাব যদি সবচেয়ে বেশিভাবে পড়তো কবিতার, তাহলে এই সমাজ সুন্দর হতো, পবিত্র হয়ে যেত, দুর্নীতিমুক্ত হয়ে যেত। কবিতার প্রভাব আসলে আমরা পড়াতে পারছি না, এটা আমাদের হয়তোবা ব্যর্থতা মনে করি আমি। তবে প্রভাব আছে, শক্তিশালী প্রভাব আছে কবিতার সমাজ ও রাষ্ট্রে। সেটা সরাসরি আপনার অর্থনীতি বাড়াবে না, তবে কবিতা পাঠ এবং কবিতার যে বিচরণ, কবিতার প্রসার যদি হয়, কবিতা চর্চা যদি কোনো মানুষ করে, কবিতার পাঠক যদি বৃদ্ধি পায়, কবিতার যে দর্শন, কবিতার যে ফিলোসফি, সেটা যদি ধারণ করতে পারে, তাদের যদি স্পর্শ করে, তাহলে একজন শুদ্ধ মানুষ তৈরি হবে, একজন নৈতিক মানুষ তৈরি হবে। সেই নৈতিক মানুষ যদি দেশ পরিচালনা করে, সেই নৈতিক মানুষ যদি বিভিন্ন দায়িত্বে থাকে দেশে, তাহলে তো দেশটা সুন্দর হবে, সমাজ রাষ্ট্র সুন্দর হবে। আমি মনে করি যে কবিতার সফলতা বা প্রভাব এখানেই, যে কবিতা মানুষ গঠনে সহায়তা করবে, সেই মানুষ দেশ গঠন করবে। কবিতা দেশ গঠন করবে না, কিন্তু কবিতা মানুষ গঠন করবে, সেই মানুষই দেশ গঠন করবে। তো প্রভাব এখন আছে কি নেই, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে এই মুহূর্তে কি আসলে কবিতার প্রভাব আছে? বৃহৎ জনগোষ্ঠীতে কবিতার প্রভাব কিন্তু কম। তার একটা বিভিন্ন কারণ আছে। তার একটা কারণ আমি বলবো যে এখন নেট দুনিয়ায় ইলেকট্রনিক যে সমস্ত ডিভাইস, এগুলোর একটা প্রভাব আছে, মানুষকে বই বিমুখ করছে। কিন্তু কবিতা কিন্তু শুধু এখন বইয়ের মধ্যে সীমাবদ্ধ না, এখন তো ইলেকট্রনিক হ্যাঁ, ডিভাইসেও এই কবিতা। কবিতার কথা ডিভাইসে আনার চেষ্টায় একজন কবিকে নিয়ে আসলাম ডিভাইস আধুনিক। হ্যাঁ, এইটা কিন্তু এই পরিমাণটা কম। আপনি মনে করেন যে এখন মানুষের ধৈর্য কম, মানুষ কিন্তু 2 ঘন্টার হুম মুভি বা সিনেমা দেখে না, কিন্তু 30 সেকেন্ডের রিলস দেখে, সেখান থেকে হুম। বিনোদনটা মিলছে। এখন কবিতা কিন্তু একটা ভালো সুযোগ আছে, যে একটা কবিতা কিন্তু আপনি 2 মিনিট 5 মিনিটের মধ্যে একটা দর্শকের কাছে পৌঁছাতে পারছেন, গল্প উপন্যাস পাচ্ছেন না। কবিতার একটা ভালো সুযোগ আছে বা অপরচুনিটি আছে মানুষের কাছে পৌঁছে দেওয়ার, কিন্তু এই জায়গাটাতে কাজ করার লোক আমার মনে হয় কম। আপনি আছেন, এটা আপনাকে দেখে আমার খুব ভালো লাগে, যে আপনি সাহিত্যটাকে অনলাইনে চেষ্টা করছেন দর্শকের কাছে চেষ্টা করছে আর কি, যারা আছে কথা এই বলার চেষ্টা আজকের করছে। আড্ডাবাজির মধ্যেও হয়তো বা কিছু মানুষ শুনছে যে সাহিত্য নিয়ে আলোচনা হচ্ছে, কবিতা নিয়ে আলোচনা হচ্ছে, লালন দর্শন নিয়ে আলোচনা হচ্ছে। এটা আসলে রেয়ার ঘটনা। আমি মনে করি যে এই ধরনের আড্ডা অনলাইনে খুব কমই হয়, খুব কমই হয় অ্যাকচুয়ালি। না, চেষ্টা করছি কবিতার ওই যে প্রভাব আপনার কিন্তু আমি ভাবনার এক সাথে এক কথায়
আমি মনে হ্যাঁ হয় যে বোঝাতে পারছি যে এটাই হচ্ছে প্রভাব। হ্যাঁ, না না না, আমি আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। ধন্যবাদ। আর শেষে আর একটু ছোট করে জানতে চাই যে আপনার কবিতা নিয়ে বা গান নিয়ে নতুন কি কি কাজ আসতে যাচ্ছে বা আসছে কিনা, বা কোনো পরিকল্পনা আছে কিনা, আমি সহ শ্রোতা দর্শকদেরকে আপনার আগামী কাজ সম্পর্কে কিছু বলুন। আচ্ছা, কবিতা লেখার বিষয়ে কোনো পরিকল্পনা নাই, কারণ কবিতা আসে স্বতঃস্ফূর্ত ভাবে। যখন আসে তখন কবিতা লেখা না, হয়। লেখা বলতে ওটা না, আর আমি বই প্রকাশের বিষয়টা, পান্ডুলিপি আকারে হ্যাঁ, পাচ্ছে কিনা। হ্যাঁ। প্রকাশের ব্যাপারটা হচ্ছে যখন আসলে আহ, দেশের আর্থসামাজিক পরিস্থিতি অনুযায়ী পাণ্ডুলিপি গত বইমেলায় রেডি করে করা হয়েছিল, কিন্তু প্রকাশ করা হয়নি। আগামী বইমেলায় একটা ইচ্ছে আছে যে একটা কাব্যগ্রন্থ আমি প্রকাশ করব। পাণ্ডুলিপি রেডি আছে, প্রস্তুত আছে। এখন যদি আচ্ছা সবকিছু আচ্ছা, মিলে বাহ যায় বাহ বাহ, তাহলে দ্বিতীয় এই তো ভালো কাব্যগ্রন্থ। একটা সুসংবাদ। আমি সহ শ্রোতা দর্শক আপনার ভক্তকুল পেয়ে গেল আর কি। তো যাই হোক, আচ্ছা, আর গান নিয়ে তো কাজ দেখলাম, আশা করি কাজ করবেন। আর গুটি গুটি পায়ে আমরা যেহেতু গান বা নিয়ে বা গান নিয়ে অনুষ্ঠান। পরিকল্পনা হুম, হচ্ছে, বলুন। গানও আমার যথেষ্ট পরিমাণে লেখা আছে এবং গানের সংকলনও আসলে একটা বের করার মতো, কিন্তু আপাতত এই বিষয়ে পরিকল্পনা নেই সংকলনটা বের করার। আচ্ছা আচ্ছা, তবে কবিতা নিয়ে বইটা বের আগাবো। করার আগামী পরিকল্পনা, হ্যাঁ, কবিতার বই নিয়ে। তো শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 30। আজকে অতিথি হিসেবে আছে একজন কবি, একজন গীতিকার, ডাক্তার অভিজিৎ মৃধা। তার সাথে মোটামুটি একটু আড্ডা দেবার চেষ্টা করলাম। আপনারা মাঝে মাঝে যারা ঢুকে গিয়েছেন কিংবা পরবর্তীতে দেখবেন কিংবা একেবারেই দেখবেন না, সকলের জন্য অবশ্যই প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা থাকবে। শেষে দেখছি দু একজনের মন্তব্য পড়ে নিয়ে আমরা আয়োজনে যেহেতু একদম শেষ পর্যায়ে। ঝুমা দাস লিখেছে কংগ্রাচুলেশন, ধন্যবাদ আপনাকে। দেবব্রত কুমার লিখেছে দাদা ভালো আছেন। হ্যাঁ, ভালো বোধহয় আছে, এই জন্য আমরা আড্ডা দিতে পারছি। এরপরে আরো একজন লিখেছে অভিনন্দন সবাইকে। সবাইকে আপনাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। অনেক কৃতজ্ঞতা যে আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে 5 মিনিট 2 মিনিট কিংবা পুরো অনুষ্ঠানটা দেখে একটা মন্তব্য লিখছেন। এটাই বোধহয় একজন কবি বা আমার এই আয়োজনের সার্থকতা বলে আমি আর কি মনে করি। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না, যেহেতু আয়োজনের শেষ দিকে চলে যাচ্ছে আজকের সম্মানিত অতিথি ডাক্তার অভিজিৎ মৃধার কাছে। আজকের আয়োজনে শ্রোতা দর্শকদের সাথে আপনার বিদায়ী কথন বিনিময় করবেন। শেষ বেলায় বলতে চাই যে যারা আজকে আমাদের শুনছেন বা ভবিষ্যতে শুনবেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসলে মানুষের চর্চা করার জন্য। আমরা মানুষ, আমরা মানুষকে নিয়েই চলি। এরপরে হয়তো আমরা প্রকৃতি, বস্তুবাদ, জড়ত্ব এগুলো নিয়েও চর্চা গবেষণা করতে হবে, কিন্তু প্রথমত আমরা যদি মানুষ না হতে পারি তাহলে আমরা প্রকৃতিকে চিনতে পারবো না। তো মানুষের প্রতি সহমর্মী হন, বা মনুষ্যত্ব, মানুষের গুণাবলীগুলো সবার মধ্যে বিচারণ করান, এটা হচ্ছে অনুরোধ। আর কবিতা এবং সাহিত্যের অন্যান্য যে শাখাগুলো আছে সেগুলোর যে বিস্তার প্রসার, সেটা অনলাইন অফলাইন সব দিক থেকে আমাদের সবাইকে সাথে নিয়ে আগাতে হবে। আমাদের দর্শক শ্রোতারাও থাকবে। এখন যদিও সবাই ব্যস্ত, তারপরও বই পড়ার অভ্যাসটা রাখতে হবে, মানে হাতের কাছে বই রাখতে হবে। কবিতার বই হোক, গল্প উপন্যাস হোক, এগুলো একটা আলাদা শক্তি দেয় নিজের ভিতরে। তো আজকে যারা আমাদেরকে শুনছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আজকে আমাদের সাথে ছিলেন, আমাদের কথা শুনছেন। আর সঞ্চালক কবি তানভীর সৌরভ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। হয়তো ভবিষ্যতে আবার কোনো এক সময় আড্ডা হবে, সে অপেক্ষায় থাকি। সবাইকে হ্যাঁ, শুভেচ্ছা অবশ্যই অভিনন্দন। আপনার সাথে আরো আড্ডা হবে, কথা হবে। তো যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করব না। দৈনিক আড্ডাবাজি পর্ব 30 একদম শেষের পর্যায়ে। তো শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, বা ভালো তো থাকবেনই। তো নতুন কোনো আড্ডাবাজিতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য এবং সুন্দরের সাথে থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।